আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় কৃতজ্ঞ শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? আহ, খুব তো কম সময়, এই তো কেটে গেল 17টা দিন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ডে 17তে হাজির হলাম। আর তো মাত্র 3টা দিন, তাই তো? আজকের পর আর 3টা দিন থাকবে। যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখেন তাহলে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে 20 দিনের রাইটিং জার্নি। তো সাথে থাকতে হবে শেষ পর্যন্ত, অ্যাটলিস্ট শেষ দিন পর্যন্ত থাকতে হবে। যারা কোনোভাবে লাইভ করনি, কোনোভাবে হয়তো বা রেকর্ড ক্লাস করেছো ব্যস্ততার কারণে, কিন্তু শেষের দিনটা যেন কোনোভাবে মিস না হয়। ইনশাআল্লাহ লাইভে থাকতে হবে আমার সাথে, ঠিক আছে? 17তম দিনেও আমরা শিখব নতুন কিছু। নতুন দিন মানে নতুন কিছু শেখার প্রত্যাশা। আমি তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। অনেকে জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। ওকে, তাহলে ক্লাসে প্রবেশ করি। ক্লাসের বাইরে এখন আর অন্য কোনো কথা নয়, শুধুই ক্লাস। ওকে, আমি বিশ্বাস করি যারা লেগে থাকে তারা এই শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায়। কারো কোনো কথায় তোয়াক্কা করা যাবে না। দুর্দান্ত তথ্যমূলক এই ক্লাসটা শেষ হওয়ার পর অনুধাবন করবে তোমরা ঠিক 20 দিন আগে কোথায় ছিলে আর 20 দিন পরে কোথায়, আত্মবিশ্বাসের লেভেলটা এখন কোথায় গিয়েছে। এই আমার বিশ্বাস। তাহলে এখন আর কোনো কথা নয়, চলো ক্লাসের মাঝে ডুব দিই। ডে 17, 17তম দিনের আয়োজন। 17তম দিনে আমরা কথা বলবো অ্যাডভান্স কিছু বিষয় নিয়ে। যেমন এর আগে আমরা সচরাচর সহজ বিষয়গুলো নিয়ে কথা বলেছি, গ্রামাটিক্যাল ফ্যাক্ট, গ্রামাটিক্যাল রুলস, ছোট ছোট ট্রান্সলেশন। কিন্তু এই ছোট ট্রান্সলেশনগুলো শেখার পর পূর্ণতায় পৌঁছানোর যে জায়গাটা, সেটি হচ্ছে একটা প্যারাগ্রাফ লেখা, বা কোনো একটা এসে বা কম্পোজিশন লেখা, বা মনের কোনো কথা মনের মতো করে বলতে পারা। এই কথাগুলো বলতে পারার ক্ষেত্রে বিশেষ করে একাডেমিক বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে দুইটি আইটেম সবচেয়ে বেশি ব্যবহার হয়। একটি হচ্ছে প্যারাগ্রাফ এবং আরেকটি হচ্ছে এসে বা কম্পোজিশন। তো এই দুইটি বিষয়ের আজকে একটা ধারণা আসবে। আজকে বিশেষ করে আমরা প্যারাগ্রাফের একটা এ টু জেড একটা কনসেপ্ট দেব, যে কিভাবে লিখলে মানানসই একটা প্যারাগ্রাফ হবে। তো সেখানে একটা কমন ট্যাগলাইন এসে যায়, বিফোর ইউ স্টার্ট রাইটিং স্টার্ট কোয়েশ্চেনিং। অর্থাৎ এই ধরনের লেখা শুরু করার পূর্বে একটু প্রশ্ন করতে পারা খুব জরুরি। প্রশ্ন করতে পারতে হবে। আর তার সাথে থাকছে টিভিসি ফর্মুলা। এটি অ্যাডভান্স কনসেপ্ট। তোমরা মোটামুটি এখন অ্যাডভান্স লেভেলে এসে গেছো আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা 1 থেকে 16টা ক্লাস শেষ করেছি, আমরা এখন অ্যাডভান্স লেভেলে এসেছি। এখন বাকি যে সময়টা, আজকে 16, 17, 18, আজকে 17, তাই না? 17, 18, 19, 20, এই 4টা দিন আমরা লেখাকে কিভাবে অর্গানাইজ করা যায়, মানসম্মত করা যায়, সেই বিষয়গুলোকে আমরা দেখব। দ্যাট মিনস অ্যাজ ইউজুয়াল লেখাটাকে কীভাবে পলিশ করে আর একটু বেশি গ্লেজি করা যায়, স্মার্টার করা যায়, সেগুলো শিখব। তার আগে আমরা একটু ফিরে আসি হোমওয়ার্ক থেকে। দেখি গতদিনের হোমওয়ার্ক কারা কারা করেছো, আর আজকের হোমওয়ার্কটাও সাথে নিয়ে নাও। এই তো চ্যাপ্টার 1 বের করে ফেলো, চেঞ্জিং ওয়ার্ড ফর্ম। আজকে আমরা নেব 291 থেকে 320। ওকে, বইটা খুলে ফেললাম, তোমরা খুলে ফেলো। ওকে, আজকে আমরা নেব 291 থেকে 320 পর্যন্ত। আলহামদুলিল্লাহ, অনেকটা আমরা পথ পাড়ি দিয়েছি, অনেক দিন ধরে হোমওয়ার্ক করছি, এবং আমার বিশ্বাস যারা ফাঁকি দাওনি তারা অনেকটা সমৃদ্ধ হয়েছ। এবার একটু জানাও তো, গত দিনের হোমওয়ার্ক তোমরা কারা কারা কমপ্লিট করে আজকের ক্লাসে অ্যাটেন্ড হয়েছো। সাথে এটাও জানাও তো, মনের ভেতরে কি একটু আত্মবিশ্বাস লাগছে না, একটু ভালো লাগা কাজ করছে না? আমি তো আজকে এই ক্লাসটি শুরু করার পূর্বে যখন বই উল্টাচ্ছিলাম, হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বই থেকে যখন একটু পেজ উল্টে দেখছিলাম, যে দেখি তো বইটার কতগুলো লেসন, কতগুলো বিষয় তোমাদেরকে আমি এই আয়োজনে পড়িয়েছি ইতোমধ্যে। আলহামদুলিল্লাহ, দেখে আমার খুব ভালো লাগলো যে এই বইটার প্রায় 4 ভাগের 3 ভাগ আমরা কিন্তু পড়ে শেষ করে ফেলেছি, বিভিন্ন কৌশলে, বিভিন্ন হোমওয়ার্ক দিয়ে, বিভিন্ন চ্যাপ্টার, বিভিন্ন সময় কাজ দিয়ে। তো এই যে ওয়ার্ড লিস্ট
231 পৃষ্ঠা মানে নাম্বার পর্যন্ত যদি উল্টাতে থাকো প্রথম চ্যাপ্টারের, দেখবে অনেকগুলো পাতা। যদি কোনো শিক্ষার্থী মনে করে এই পাতাগুলো আমি 2-4 দিনে পড়ে ফেলবো, এটা সত্যি অনেক বেশি কঠিন। অথচ যারা ধারাবাহিকতা রক্ষা করে আমার কথা শুনে আজ পর্যন্ত পড়াশোনাগুলো কন্টিনিউ করেছ, তারা কতটা সহজভাবে পড়াগুলো শেষ করতে পেরেছে এখান থেকেই প্রমাণিত। এবং এখান থেকেই প্রমাণিত কোনো কাজ যদি ধারাবাহিকভাবে শুরু করা হয়, তাল মেলানো হয়, তাহলে নিজের অজান্তেই সেটি শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা 291 থেকে 320 পর্যন্ত আজকে পড়ব। এই হচ্ছে আমাদের পড়ার প্যাটার্ন। যেভাবে অ্যাজ ইউজুয়াল তোমরা পড়েছো ঠিক একইভাবে তোমরা পড়বে। এই তো 320 নাম্বার অ্যাডিকশন, তার ভার্ব কি, তার অ্যাডজেক্টিভ কি এবং অ্যাডভার্ব কি, এর সাথে তার উচ্চারণটা দেখে নেবে, পার্টস অফ স্পিচটা দেখবে, বাংলা অর্থ, উল্লেখিত শব্দ দিয়ে ইংরেজি ট্রান্সলেশন, শব্দটা কোথায় ব্যবহার করা হয়েছে, কোন অবস্থানে। যেমন লক্ষ্য করবে যে হিজের পরে অ্যাডিকশন, পজেসিভের পরে অ্যাডিকশন হয়েছে, এরপরে বাকি অংশ, তারপরে সেই বাক্যটার আবার বঙ্গানুবাদ কি দেখবে। ব্যাস, এইভাবে আমরা পড়ব কতবার? 20 বার। 20 বার পড়লেই হয়ে যাবে, মুখস্থ করব না। আমার উদ্দেশ্য 20 বার পড়া। এবং আমি তো বলেই দিয়েছি 20 বার সুন্দর করে খাতায় 20টা টান দিয়ে রাখো। একবার পড়া শেষ, একটা নাম্বার কেটে দাও। 2 বার পড়া শেষ, আরেকটা নাম্বার কেটে দাও। 3 বার পড়া শেষ, আরেকটা নাম্বার কেটে দাও। এভাবে 20 বার তো পড়বেই, দেখবে অটোমেটিক্যালি 10 বার পড়তে পড়তেই বাকি ওয়ার্ডগুলোর প্রতি তোমার একটা বলবো যে সম্পর্ক তৈরি হয়েছে, তুমি ওয়ার্ডগুলোর অর্থ বুঝতে পারছো। ঠিক আছে, একটু কমেন্টে জানাও তো এইভাবে 20 বারই প্রথম থেকে আজকের ক্লাস পর্যন্ত বা গতদিনের হোমওয়ার্ক পর্যন্ত স্যার আপনি যেভাবে বলেছিলেন প্রতিদিনই 20 বার করেই পড়েছি। আমি তাদেরকেও একটু কমেন্টে দেখতে চাই, একটু কমেন্টে জানাতে থাকো। ওয়েল, তো চলো আমরা এবার আমাদের মূল আলোচনায় আবার ফিরে যাই। ওকে, সো এই আলোচনা টিবিসি ফর্মুলা অ্যাডভান্স কনসেপ্ট। তো আজকে আমাদের মূল ফোকাসটা হচ্ছে প্যারাগ্রাফ লিখবো আমরা একেবারে সংবিধান মেনটেন করে, অর্থাৎ ইংরেজি গ্রামার, ইংরেজি বা প্যারাগ্রাফের আবিষ্কার হওয়ার পর গ্রামারিয়ানরা ঠিক যেভাবে প্যারাগ্রাফ লিখতে বলেছে ঠিক সেই সব বিষয়গুলো মেনটেন করব। তো কিছু প্রশ্ন তো করতেই হবে নিজেকে। প্রথম প্রশ্ন হচ্ছে যে একটা প্যারাগ্রাফ কত শব্দের হওয়া উচিত। তো কোনো পরীক্ষায় দেখা যায় বলা থাকে যে 150 শব্দের মধ্যে লেখো, 120 শব্দের মধ্যে লেখো বা 150 ইত্যাদি। তো যখন কোনো সংখ্যা উল্লেখ করা থাকবে তুমি সেই সংখ্যা অনুযায়ী লেখার চেষ্টা করবে এবং ওই সংখ্যা শতকরা 5টি ওয়ার্ড বেশি অথবা কম। তার মানে ধরো তোমাকে 100টি শব্দের একটা প্যারাগ্রাফ লিখতে বললো, তার মানে তুমি 95ও লিখতে পারো, 105টাও লিখতে পারো। এবং আরেকটি কথা বলি যে কোনো শিক্ষকই তোমার প্যারাগ্রাফের কিন্তু ওয়ার্ড গনে গনে তোমার এটা দেখেন না যে 150 ওয়ার্ড লিখতে বলা হলো 150টায় আছে কিনা। একজন পরীক্ষক, উনি অভিজ্ঞ মানুষ, অভিজ্ঞ অনারেবল টিচার, উনি দেখলে মোটামুটি বুঝে নেন যে স্ট্যান্ডার্ড লেভেল একটা প্যারাগ্রাফ তোমার হাতে লেখা অনুযায়ী কতটুকু নিতে পারে, হতে পারে। ওয়েল, তাহলে পরীক্ষায় যদি কখনো উল্লেখ থাকে যে এত শব্দের মধ্যে লেখো, তাহলে ওই শব্দের মধ্যে লিখবে শতকরা 5টি ওয়ার্ড বেশি অথবা কম। ওকে, ডান। এবার সংখ্যা কিন্তু সব জায়গায় উল্লেখ থাকে না, কোনো জায়গাতে টপিকের নাম দিয়ে বলে যে এটার উপরে প্যারাগ্রাফ লিখো। তখন তুমি কি করবে? এখানে আমি 3টি বিষয় বলে দিয়েছি, আজকে সুন্দর করে মাথায় এটা ঢুকিয়ে রাখবে, আর কোনো দিন এটা মাথা থেকে যেন বের না হয়ে যায়। ছোট লেখার জন্য, ছোট লেখা বলতে আমরা যদি ক্লাস 6 থেকে 8 পর্যন্ত ধরি, তাহলে এগুলো 70 থেকে 90 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখলেই যথেষ্ট। মাধ্যমিক বা কলেজ লেভেলে কথা যদি বলি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এসএসসি বা এইচএসসি বা অ্যাডমিশনেও তো প্যারাগ্রাফ লিখতে বলে একটা টপিকের ওপরে, অথবা আইএলসেও লিখতে বলে। এইগুলোতে এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন বা আইএলসে সংখ্যার কথা বলুক বা না বলুক, সেটি 90 থেকে 120 সবচেয়ে বেশি মানসম্মত। এরকম আজকের পর যেন তোমাদের কাউকে জিজ্ঞাসা করতে না হয় যে আইএলসের একটা প্যারাগ্রাফ লিখবো, এটার ওয়ার্ড লিমিটেশন কত, বা অ্যাডমিশনের ওয়ার্ড লিমিট কত। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, তুমি এখন নিজেই সমৃদ্ধ। আমার এই ক্লাস থেকে সেই তথ্যগুলো জেনে নিচ্ছ, কেমন? এরপর আমরা যদি বলি উন্নত বা ডেসক্রিপটিভ রাইটিং, একটু বড় ধরনের, এগুলো অনেক সময় বলা হয় যে এসে বা কম্পোজিশনের অল্টারনেটিভ। তো এসে বা কম্পোজিশনের অল্টারনেটিভ হতে গেলে সেগুলো হতে হয় 120 থেকে শুরু করে 150 পর্যন্ত। 150-এর বেশি হলে সেটা আর প্যারাগ্রাফের মধ্যে থাকে না, ওটা তখন এসে বা কম্পোজিশনের দিকে চলে যায়। সো তোমরা এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবে।
আরেকটি বিষয়, কেউ যদি মনে করো যে আমি সব ক্লাসে সেই 6 থেকে 8 বলি বা ডেসক্রিপটিভ রাইটিং বলি, প্রতিটি ক্লাসের আদর্শ মান ধরে রাখবো, তাহলে মনে রাখবে ওয়ান আইডিয়া, একটি বিষয় মানে তো একটি প্যারাগ্রাফ, তাই না? তাহলে ওয়ান আইডিয়া ওয়ান প্যারাগ্রাফ মানে হলো অ্যারাউন্ড 100 ওয়ার্ডস, অর্থাৎ 100 শব্দের মধ্যে লিখলে কেউ তোমার কোনোদিন ভুল ধরবে না। 100 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখে ফেললে কেউ কখনো কোনোদিন ভুল ধরবে না। এটা একটা আদর্শ মান। ওয়েল, তাহলে মোটামুটি আমরা ওয়ার্ড লিমিটটা জেনে গেলাম। এবার নেক্সট একটি কথা, যে প্যারাগ্রাফ লিখতে গেলে যে ফর্মুলা মানা আবশ্যক সেটি হচ্ছে টিবিসি। টিবিসি অলরেডি কয়েকবার বলেছি, তোমাদের মনের ভিতর রহস্য। টি মানে হলো একটা প্যারাগ্রাফ লিখতে গেলে তার টপিক সেন্টেন্স, টি মিনস টপিক, বি মিনস হচ্ছে বডি, বডি সেন্টেন্স অর্থাৎ ভেতরের বাক্যগুলো, এবং সি মিনস কনক্লুডিং মানে হচ্ছে বাইরের, কনক্লুডিং সেন্টেন্স মানে হচ্ছে উপসংহার। এই কয়েকটি বিষয় মেনটেন করা খুব জরুরি। একটি প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স কেমন হবে, আর কি কি গুণাবলী থাকা দরকার, বডি সেন্টেন্সগুলো কেমন হওয়া উচিত, কনক্লুডিং সেন্টেন্সটা কেমন হওয়া উচিত ইত্যাদি। সো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে আমরা ধরে নিই যে একটা টপিকের উপরে আমরা কিছু লিখতে চাই। হ্যাঁ, সেই টপিকটা আমরা একটু দেখি। ওকে, এই বাক্যগুলো একটু দেখো তোমরা, যে সময় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। যারা সময়ের মূল্য দিতে জানে তারা জীবনে সফল হতে পারে। যে ছাত্র সময় সঠিক ব্যবহার করে সে সহজেই ভালো ফলাফল পেতে পারে। অন্যদিকে যারা সময় নষ্ট করে তাদের পরে ভুগতে হয়, মানে কষ্ট ভোগ করতে হয়। ইতিহাসের প্রতিটি মহান মানুষ সময়কে সম্মান করেছে এবং সেই অনুযায়ী কাজও করেছেন। যেমন আলবার্ট আইনস্টাইন, আইজ্যাক নিউটন সময়ের সঠিক ব্যবহার করেই অসাধারণ আবিষ্কার করেছেন। তাই সময়ই জীবনের আসল সম্পদ, একবার হারালে আর ফিরে আসে না। ওয়েল, ধরা যাক তুমি এই কথাগুলো লিখতে চাও, তো সেটা কি? সেটা একটা প্যারাগ্রাফ। তুমি যখন কোনো একটি আইডিয়াকে কেন্দ্র করে তুমি কিছু লিখতে চাও, সেটাই হচ্ছে প্যারাগ্রাফ। তাহলে ধরা যাক এই প্যারাগ্রাফের আমরা একটা নাম দিতে পারি। সেই নামটা আমরা কি দিতে পারি? আমরা নামটা দিলাম দ্য ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য। এবং লক্ষ্য করে দেখো এখানে যে কথাগুলো বলা হয়েছে সবগুলোই হচ্ছে সময়ের মূল্যর সাথে সম্পৃক্ত। এখন যেটি কাজ হলো আমাদের আজকে শেখা এবং দেখা, যে এই কথাগুলোই যদি আমরা লিখতে চাই তাহলে কোনটিকে বলবো আমরা টপিক সেন্টেন্স, মানে মূল সেন্টেন্স। কোনগুলোকে আমরা বলবো বডি সেন্টেন্সেস, মানে তোমার হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। বডি সেন্টেন্সও বলা হয় বা সাপোর্টিং সেন্টেন্সও বলা হয়। আর কোনটি হলো কনক্লুডিং সেন্টেন্স, মানে যেটাকে বলে আমরা উপসংহার। এই তিনটা জিনিস মাথায় রেখে তুমি যদি লিখতে শুরু না করো তাহলে তোমার লেখা মোটেই মানসম্মত হবে না। তুমি হয়তো প্যারাগ্রাফ লিখে আসবে পরীক্ষার হল থেকে, কিন্তু মনের মতো মার্কস পাবে না। একই লেখা তুমি লিখেছো ফ্রি হ্যান্ড রাইটিং, লিখে পাচ্ছ 10-এর ভিতরে 5-6, আরেকজন 10-এর ভিতরে 9 পর্যন্ত পেয়ে যাচ্ছে। কারণ কি? কারণ সে খুবই গ্রামাটিক্যাল ফ্যাক্ট থেকে প্যারাগ্রাফ লেখার যে কোডিং, প্যারাগ্রাফ লেখার যে সাংবিধানিক নিয়ম, সেটা সে টু দ্য পয়েন্ট, মানে একেবারে হুবহু সে মেনটেন করেছে। প্রথমে লিখেছে টপিক সেন্টেন্সকে বিস্তারিত করে সে দিয়েছে কিছু সাপোর্টিং সেন্টেন্স, এবং সবশেষে একটি চমৎকার বাক্য দিয়ে করেছে কনক্লুডিং। রাইট? এই পন্থাগুলো আমরা শিখব এবং আজকের পর ব্রেনে এটা ঢুকিয়ে নেব। প্রথমে আমরা যে কথাটা বলি একটা প্যারাগ্রাফ সম্বন্ধে, প্রথমে যখন আমরা মূল কথা বলি সেটাকে বলি আমরা টপিক সেন্টেন্স। সো এটার নাম হলো টপিক সেন্টেন্স, মনে রাখবে। এবং সব শেষে ওই কথাটাকেই হাইলাইট করে আমরা যখন উপসংহারে উপনীত হই, যেখান থেকে আমাদের শেখার একটা বার্তা থাকে, বিবেককে নাড়া দেয়, ওই বাক্যটার নাম হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। এই টপিক সেন্টেন্স আর কনক্লুডিং সেন্টেন্সের মাঝখানে যে অংশটুকু থাকে এই সবটুকুর নাম হচ্ছে সাপোর্টিং সেন্টেন্সেস। এই সাপোর্টিং সেন্টেন্সটা বা সাপোর্টিং সেন্টেন্সগুলো পুরোটাই প্রথমে দেওয়া টপিক সেন্টেন্সকে একটু বিস্তারিতভাবে বলা হয়।
এখন এই সাপোর্টিং সেন্টেন্সের মধ্যে কি কি থাকতে পারে, কোন বিষয়গুলো উঠে আসবে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এখন আমাদের সময় হচ্ছে এই পুরো প্যারাগ্রাফটাকে ইংরেজিতে ট্রান্সলেট করা। ঠিক আছে, তারপরে আমরা দেখব যে ঠিকঠাক মতো আমরা লিখতে পেরেছি কিনা, সব কিছু সংমিশ্রণ রয়েছে কিনা। তাহলে আমরা একটু আলাদা করে নিই। অ্যাজ ইউজুয়াল আলাদা করলে আমাদের লিখতে একটু সুবিধাই হয়, তাই না? সো আমরা একটু আলাদা করে নিলাম। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বাক্য, এবং আমি কালারটা আলাদা করেই রাখবো। ঠিক আছে, দেখা যাক। তোমরা আমার সাথে সাথে একটু ট্রান্সলেশন করবে আজকে। হ্যাঁ, প্রত্যেকে ট্রান্সলেশন করবে তোমরা। এবং সবশেষ হচ্ছে এটা, আমরা একটা ফন্ট ছোট করে নিতে পারি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সময় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। একটু বলো এটার ইংরেজি তুমি কি করবে? টাইম ইজ সবচেয়ে, তার মানে দ্য মোস্ট। টাইম ইজ দ্য মোস্ট মূল্যবান। সো ভ্যালুয়েবল কি? ভ্যালুয়েবল সম্পদ। সো এটা হচ্ছে অ্যাসেট। কোথায়? আমাদের জীবনে। সো ইন আওয়ার লাইফ। একটা মজার বিষয় নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো যে ফ্রি হ্যান্ড রাইটিং আসলে তেমন কিছুই না, এটা মূলত ট্রান্সলেশন করতে পারাটা। ট্রান্সলেশন বারবার প্রতিটা ক্লাসে বিভিন্ন সময় আমি তোমাদের এই ট্রান্সলেশন বিভিন্নভাবে দখলে নিয়ে আসার কৌশলগুলো দেখিয়ে দিচ্ছি, তাই না? সো টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট ইন আওয়ার লাইফ। এবং আজকের আয়োজন শেষে আমি তোমাদেরকে দেখাবো ট্রান্সলেশনের আরও একটি চমৎকার সেগমেন্ট, যেটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে। সেখানে তোমরা দেখতে পাবে ভেঙ্গে ভেঙ্গে আবার ট্রান্সলেশনকে কিভাবে দেখতে হয় বা কিভাবে প্র্যাকটিস করতে হয়। সুতরাং ট্রান্সলেশন যত প্র্যাকটিস করবে, লেখায় তোমার তত বেশি পূর্ণতা আসবে। আর এর পাশাপাশি বেসিক কিছু নিয়ম প্যারাগ্রাফের জন্য, কিছু নিয়ম এসে কম্পোজিশনের জন্য, কিছু অ্যাপ্লিকেশান লেটারের জন্য, রাইট? এই হচ্ছে বিষয়। এবং আজকের এই ক্লাসে তোমাদেরকে একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই, আমাদের 20 দিনের রাইটিং জার্নিতে তোমাকে ফাঁকিবাজি এমন কোনো কৌশল শেখানো হবে না। ওই যে ফাঁকিবাজি বলতে বলছি যে আছে না, যে একটা প্যারাগ্রাফ পড়লে 20টা প্যারাগ্রাফ হয়, একটা প্যারাগ্রাফ পড়লে 50টা প্যারাগ্রাফ লেখা যায়, যেগুলোকে বলা হয় হাইব্রিড প্যারাগ্রাফ। তো এই হাইব্রিড প্যারাগ্রাফ বা হাইব্রিড টাইপের কোনো লেসন আমাদের আলোচনা থেকে পাওয়া যাবে না। এটা অত্যন্ত কার্যকর। তুমি এটা শেখার পর তোমার ভিতরে ভিত রচনা হবে। ঠিক আছে, সো এটা মনে করেই কোর্সটি করো এবং শেষ করো। আচ্ছা, টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট ইন আওয়ার লাইফ। ওকে, ডান, এটা হলো। যারা সময়ের মূল্য দিতে জানে তারা জীবনে সফল হতে পারে। মনে আছে তোমাদের? অনেকবার শিখিয়েছি যারা তারা। এই যারা তারা যখন কোনো বাক্যতে থাকে তখন আমরা কি ব্যবহার করি? দোজ হু। মনে আছে তোমাদের? সো দোজ হু, মাত্র কয়েকদিনের ব্যবধানে ভুলে গেলে চলবে না। যারা জানে, কি করতে জানে? দোজ হু নো, যারা জানে যে কিভাবে সময়ের মূল্য দিতে হয়। সো দোজ হু নো হাউ টু ভ্যালু, কিভাবে মূল্য দিতে হয় কিসের? টাইম, সময়ের। ওই তারাই জীবনে সফল হতে পারে। সো এইখানে হচ্ছে ক্যান, সফল হতে পারে। সো ক্যান বি সাকসেসফুল বা ক্যান বিকাম সাকসেসফুল ইন লাইফ। তাহলে জানাশোনা জিনিসগুলোরই এখন ব্যবহার হচ্ছে, টেনশনে কোনো কারণে। দোজ হু নো হাউ টু ভ্যালু টাইম ক্যান বিকাম সাকসেসফুল ইন লাইফ। কোনো সময় এগুলোতে কমা ইউজ করা হয়, কিন্তু ইংরেজির ক্ষেত্রে দেওয়া হয় না। ওকে, এবার আরেকটি বাক্যতে বলা হচ্ছে যে ছাত্র সময় সঠিক ব্যবহার করে সে সহজেই ভালো ফলাফল পেতে পারে। আমি এই বাক্যগুলোকে আলাদা আলাদা করছি কেন, সেটা কারণ আমি তোমাদেরকে বলবো। ওয়েট করো, একটু পরে বলছি আমি। তাহলে যে ছাত্র সময় সঠিক ব্যবহার করে, যে, সে, যারা, তারা, এই ধরনের স্ট্রাকচার আমি তোমাদের অনেক করিয়েছি। ওই ঘুরে ফিরে একই কথা। যে ছাত্র, তার মানে আই স্টুডেন্ট হু, যে ছাত্র কি করে? সময় সঠিক ব্যবহার করে। হু ইউজ
টাইম যে সময়কে ব্যবহার করে সঠিকভাবে, অ্যাডভার্ব ইউজ করো প্রপারলি। তাহলে প্রথম অংশে কাজটি হয়ে গেল, যে ছাত্র সময় সঠিক ব্যবহার করে, আই স্টুডেন্ট হু ইউজ টাইম প্রপারলি, শেষ। পরের অংশটায় সে সহজে ভালো ফলাফল করতে পারে, এখানেও হতে পারে, নিতে পারে, পারে, দ্যাট মিনস ক্যান। তাহলে ক্যান ইজিলি, যেহেতু বলা হয়েছে সহজেই, সো ক্যান ইজিলি ভালো ফলাফল পেতে পারে। সো ক্যান ইজিলি গেট অথবা অ্যাসিভ, ভালো ফলাফলের ক্ষেত্রে আমরা অ্যাসিভ কথাটি ব্যবহার করব, ACHIEVE, তাই না? অ্যাসিভ, ভালো ফলাফল, দ্যাট মিনস গুড রেজাল্টস। ক্লিয়ার? তাহলে দাঁড়ালো যে স্টুডেন্ট হু ইউজ, এখানে কি ইউজ হবে না, এখানে ইউজেস হবে, রাইট? থার্ড পারসন, ভার্বের সাথে এস বাই এস, তাই না? সো আই স্টুডেন্ট হু ইউজেস টাইম প্রপারলি, যে সময় মতো বা যে ছাত্র সময় সঠিক ব্যবহার করে, ক্যান ইজিলি অ্যাচিভ গুড রেজাল্ট, সে সহজে ভালো ফলাফল করতে পারে। এখন এখানে আমরা একটু তুলনা করছি, ভালো ফলাফল তো করবে ভালো পড়লে, কিন্তু যদি না করে তার ফল কি? সো আসি অন্যদিকে। এই যে আমরা অন্যদিকে, প্রক্ষান্তরে, এই জাতীয় কথাগুলো ব্যবহার করি, এইসব ক্ষেত্রে কিছু লিঙ্কার ইউজ করতে হয়। যেমন আমি বললাম অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড। এই ছোট ছোট লিঙ্কারগুলো তোমাকে জানতে হবে। আমি কিছু লিঙ্কারে তোমাকে ছোট্ট একটা লিস্ট দেব এবং এখান থেকে ধারণা নেবে যে প্যারাগ্রাফ বলি, কম্পোজিশন বলি, যে কোনো লেখায় লিঙ্কারের কি পরিমাণে ব্যবহার। অন দ্য আদার হ্যান্ড, প্রক্ষান্তরে কি হচ্ছে, অন্যদিকে বা প্রক্ষান্তরে ইত্যাদি। যারা সময় নষ্ট করে, আবার একই ধরনের বিষয় আসছে, যারা সময়ের মূল্য দিতে জানে, ওই একই প্যাটার্ন। সো দোজ হু কি করে, সময় নষ্ট করছে, দোজ হু ওয়েস্ট, সময় নষ্ট করা, দোজ হু ওয়েস্ট টাইম, যারা সময় নষ্ট করে তাদের পরে কষ্ট ভুগতে হয়, হ্যাঁ, তাদের কষ্ট ভুগতে হয়। সো হ্যাভ টু মানে হচ্ছে কোনো কিছু করতে হয়, হবে, দুটাই হয় অর্থ। সো দোজ হু ওয়েস্ট টাইম হ্যাভ টু সাফার, তাদেরকে কষ্ট ভোগ করতে হয়, পরে মানে পরে মানে কি, লেটার। ওকে, অন দ্য আদার হ্যান্ড দোজ হু ওয়েস্ট টাইম, যারা সময় নষ্ট করে, হ্যাভ টু সাফার লেটার, তাদেরকে পরবর্তীতে কষ্ট ভুগতে হয়। ওকে, এবার আমরা একটা এক্সাম্পলের দিকে যেতে পারি। প্যারাগ্রাফের ভেতরে ছোট ছোট এক্সাম্পল, তুলনা, এগুলোই তোমাকে শিখতে হবে। আমি একটু পরে দেখাচ্ছি যে কিভাবে কোন জিনিসগুলোকে নিয়ে আসলাম। ইতিহাসের প্রতিটি মহান মানুষ সময়কে সম্মান করেছে এবং সেই অনুযায়ী কাজ করেছে। আমরা এটা লেখার মাধ্যমে গ্রহণযোগ্যতা তৈরি করছি আমরা, হ্যাঁ, গ্রহণযোগ্যতার দিকে নিয়ে যাব কথাটাকে, পুরো প্যারাগ্রাফটাকে। ইতিহাসের প্রতিটি মহান ব্যক্তি, সো এইটুকু আমরা, ইতিহাসের প্রতিটি মহান মানুষ, তাই না, এইটুকুকে আমরা ইংরেজি করতে চাই। সো এভরি, প্রতিটি, গ্রেট, প্রতিটি মহান মানুষ মানে ব্যক্তি, পার্সন, এভরি গ্রেট পার্সন, কোথায়, ইন হিস্ট্রি বা ইন দ্য হিস্ট্রি। ইতিহাসের প্রতিটি মহান মানুষ কি করেছে, সময়কে সম্মান করেছেন। মানে এটা করেছে যদিও বলছি প্রেজেন্ট পারফেক্টের, কিন্তু ইতিহাসে যে মানুষগুলো সম্মান করেছে, এবং ইতিহাস মানে কি, এটা কিন্তু এখন আর নেই, এটা পাস্ট হয়ে গেছে। সেই অর্থে আমরা করেছি বললেও এই জায়গাটা পাস্ট টেন্স করাটা বেশি যৌক্তিক। সো আমি বলবো এভরি গ্রেট পার্সন ইন হিস্ট্রি, তারা কি করেছে, রেসপেক্টেড, তারা সম্মান করেছে, কাকে সম্মান করেছে, টাইম, সময়কে, অ্যান্ড এবং সে অনুযায়ী কাজও করেছিল। সো ওয়ার্ক, অ্যান্ডের আগে এবং পরে সমজাতীয় টেন্স হয়, আগে পাস্ট টেন্স, পরবর্তীতেও পাস্ট টেন্স। তাহলে এভরি গ্রেট পার্সন ইন হিস্ট্রি রেসপেক্টেড টাইম অ্যান্ড ওয়ার্ক, এবং কাজ করেছিল অ্যাকর্ডিংলি, সেই অনুযায়ী, সেই অনুযায়ী কাজ করেছিল। ওকে, ডান। এবার নেক্সটে একটা এক্সাম্পল, এবং তোমরা এটা মনে রাখবে, প্যারাগ্রাফ, কম্পোজিশন, বিভিন্ন কিছুর ভিতরে ছোট্ট একটা এক্সাম্পল দিলে সেটার গ্রহণযোগ্যতা মানুষের কাছে, পাঠকের কাছে অনেক বেশি বেড়ে যায়। সো ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি আমরা, যেমন আমরা বলতে ফর এক্সাম্পল, EXAMPLA, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা একটা উদাহরণ দিতে পারি। কার নাম, আলবার্ট আইনস্টাইন, তাই না,
আলবার্ট আইনস্টাইন অ্যান্ড তার সাথে কে আইজ্যাক নিউটন। সো আইজ্যাক, আমি ছোটবেলায় এটাকে আইজ্যাককে ইসাক এরকম করেও বানান মনে রাখতাম, কারণ নর্মালি কিন্তু আইজ্যাক মনে রাখা খুব মুশকিল, কিন্তু ইসাক মনে রাখতে পারো এইভাবেও। সো ইসাক নিউটন, নিউটন বানান নিয়ে ঝামেলা নেই, নিউ তারপর হচ্ছে টন। ওকে, সো আলবার্ট আইনস্টাইন অ্যান্ড আইজ্যাক নিউটন এই দুইজন কি করলেন, অসাধারণ আবিষ্কার করেছিলেন সময়ের সঠিক ব্যবহার করে। সো এ আবিষ্কার করেছিলেন মানে সেই সময় আমি বলবো যে মেড রিমার্কেবল ডিসকভারিজ, রিমার্কেবল একটা উল্লেখযোগ্য, অসাধারণ, আউটস্ট্যান্ডিং, অনেক কিছু বলতে পারো, ডিসকভারিজ, KVERIES, ডিসকভারিজ। আচ্ছা, কিভাবে? সময় সঠিক ব্যবহার করে, মানে সময় সঠিক ব্যবহার করার মাধ্যমে। সো বাই ইউজিং দেয়ার টাইম, দেয়ার বলতে দুইজন আছে তাই THEIR, দেয়ার, যেহেতু দুইজন আলবার্ট আইনস্টাইন আর হচ্ছে আইজ্যাক নিউটন, ওই জন্য হচ্ছে দেয়ার কি, দেয়ার টাইম, তাদের সময়টা কিভাবে ব্যবহার করে, সময় সঠিক ব্যবহার করে। সো বাই ইউজিং দেয়ার টাইম প্রপারলি, ওকে। তাহলে দাঁড়ালো, ফর এক্সাম্পল আলবার্ট আইনস্টাইন অ্যান্ড আইজ্যাক নিউটন মেড রিমার্কেবল ডিসকভারিজ বাই ইউজিং দ্য টাইম প্রপারলি। একটা উদাহরণ যুক্ত করলাম এবং সব শেষে এবার আমরা পুরো প্যারাগ্রাফটার একটু ভূমিকা উপসংহার টানতে চাচ্ছি, এবং উপসংহারটা প্রথম কিওয়ার্ড বা প্রথম যে টপিক সেন্টেন্স আছে তাকে মিল রেখে, এবং এইখানে একটা চমৎকার কি থাকবে জানো, একটা লেসন থাকবে, একটা মেসেজ থাকবে যেখান থেকে মানুষ অনুধাবন করবে। তাহলে কি আমরা একটু এখানে লিখি, তাই মানে কি, তাই মানে হচ্ছে ফর দিস রিজন হতে পারে, দেয়ার ফর হতে পারে, তুমি যেটা ব্যবহার করতে চাও করবে। আমি এখানে লিখছি দেয়ার ফর। আচ্ছা, একটু ব্ল্যাক করে দিই। ওকে, তাই অর্থাৎ দেয়ার ফর, দেয়ার ফরে ফর আমি একটু কমা দিব, সময়ই জীবনের আসল সম্পদ। সো টাইম ইজ আসল সম্পদ। সো রিয়েল ওয়েলথ, WEL হবে একটা, তাই না? হ্যাঁ। সো টাইম ইজ রিয়েল ওয়েলথ, কিসের? জীবনের সম্পদ, তাই না? অফ লাইফ। সো টাইম ইজ রিয়েল ওয়েলথ অফ লাইফ, সময় হচ্ছে জীবনের আসল সম্পদ। হ্যাঁ, ওকে, বা রিয়েল অ্যাসেট বলতে পারি, কোনো সমস্যা নেই, যেহেতু এদিকে আমরা সম্পদের জন্য অ্যাসেট দিয়েছিলাম, তুমি এখানে দিতে পারো, সমস্যা নেই। এবং বলা হচ্ছে যে একবার হারালে আর তা ফিরে আসে না, অর্থাৎ একবার এটা হারালে আর ফিরে আসে না। সো যেহেতু একটা বাক্যের সাথে আছে, সেম ধরনেরই আমরা কমা দিয়ে আরেকটা বাক্য দিতে পারি, বা চাইলে তুমি এটা তুলে দিয়ে এখানে অ্যান্ডও দিতে পারো, সমস্যা নেই। ওকে, এগুলো কনফিডেন্সের সঙ্গে লেখা শিখতে হবে তোমাদের, নাহলে পরীক্ষা হলে কলম থেমে যাবে। আচ্ছা, ওয়ান্স, একবার কি, যদি এটা হারায়। সো ওয়ান ইট ইজ লস্ট, এটা প্যাসিভ ভয়েস, গতদিনের আলোচনা। যদি এটা একবার হারায় মানে অন্যের দ্বারা, অন্যের ব্যবহারের ফলে যদি এই সময়টা হারিয়ে যায়, ওয়ান্স ইট ইজ লস্ট, ওকে, কমা দিয়ে আর তা ফিরে আসে না। আর তা মানে কি, ওই সময়টাই, ইট নেভার কামস ব্যাক, এটা আর কখনোই ফিরে আসে না। মাশাআল্লাহ, এই হলো আমাদের দ্য ভ্যালু অফ টাইম, একটা আদর্শ প্যারাগ্রাফ লেখার A to Z। এখন আমি একটু একটু করে দেখাবো যে কোনটুকু টপিকের ভিতরে কি কি থাকবে, কোনগুলো মনে রাখতে হবে তোমাদের। যেমন প্রথম লাইনটাকে আমরা বলছি টপিক সেন্টেন্স, TOPIC, টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সের ভেতরে কয়েকটি বিষয় তোমাকে তুলে ধরতে হবে। যেমন টপিক সেন্টেন্সের ভিতরে মূল বিষয়টা কি, হোয়াট, হোয়াই এবং হোয়াট ফর। মনে রাখো তোমরা, হোয়াট, হোয়াই এবং হোয়াট ফর, এই তিনটা প্রশ্নের একটা আনসার আসবে, আমি একটু পরে দেখাচ্ছি সেটা।
তাহলে টপিক সেন্টেন্সে আমাদের হোয়াট মূল জিনিসটা কি সেটা কিন্তু আমরা তুলে ধরেছি টপিক সেন্টেন্স। এর পরবর্তীতে আমরা বডি যে সেন্টেন্সগুলো দিয়েছি সেখানে আমরা অনেক কিছুর অনেক ধরন দিয়েছি। এই মূল কথাটাকে আরেকটু এক্সপান্ড করার জন্য যা যা দরকার সেখানে আমরা তাই দিয়েছি। এর সাথে আমরা কি করেছি, আমরা মানে ভালো দিক এবং খারাপ দিক, যারা সময় ভালো মেনটেন করে তাদের ফলাফল কি, যারা সময় ভালোভাবে মেনে চলে না তাদের ফলাফল কি, দুটাই তুলে ধরলাম, যেটাকে বলা হয় কজ অ্যান্ড ইফেক্ট। ছোট্ট আলোচনার ভিতরে কজ অ্যান্ড ইফেক্ট আমরা তুলে ধরবো, কম্পেয়ার কন্ট্রাস্ট করব। এরপর আমরা আমাদের এই পুরো জিনিসটির গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য একটা বাস্তবসম্মত একটা উদাহরণ যুক্ত করব। এখন উদাহরণ না থাকলে তো উদাহরণ যুক্ত করা যাবে না, কিন্তু উদাহরণ যুক্ত করা যে যেতে পারে এই আত্মবিশ্বাস থাকলে তুমি পরীক্ষার হলে যখন লিখবে কোনো বিষয়ে, তখন লেখার সময় তোমার মনে হবে যে না, এটা তো সঠিক, এটা আমি লিখতেই পারি। এই শেখার হচ্ছে এটাই সুবিধা, শিখলে তোমার কলম থেমে যাবে না, যা লিখবে মনে হবে যে না, এটা লেখা আমার রাইট আছে, কোনো সমস্যা নেই। ওয়েল, উদাহরণ দেওয়ার পর সব শেষে আমরা যে কথাটা লিখছি, সেটাকে আমরা বলছি কনক্লুডিং সেন্টেন্স। কনক্লুডিং সেন্টেন্স, CLUDNG, কনক্লুডিং সেন্টেন্স। কনক্লুডিং সেন্টেন্সের ভেতরে বেসিকলি লেসন এবং মেসেজ থাকবে, একটা লেসন এবং মেসেজ থাকবে। ওকে, ডান। তাহলে প্রথম বাক্যটাকে বলছি আমরা টপিক সেন্টেন্স। সরি, কোথায় দিলাম এটা, এটাকে দিব হচ্ছে পরেরটায়, তাই না? ওকে, একটু দিই। আচ্ছা, তাহলে প্রথমটাকে বলছি আমরা টপিক সেন্টেন্স, শেষেরটাকে বলছি কনক্লুডিং সেন্টেন্স, আর এর মাঝে আমরা যতটা যা যা লিখেছি সবটুকু নাম হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। এই সাপোর্টিং সেন্টেন্সের ভিতরে একটা ঘটনার অনেক কিছু আসে এখানে, হাউ, কিভাবে, এরপরে কিছু এক্সাম্পলস, কিছু ইফেক্ট যেটা বললাম। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখে নিই যে একটা পারফেক্ট প্যারাগ্রাফের ভিতরে কোন বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, যেটা আমরা মন মগজে গেঁথে নেব। আর একটু জানতে চাই, খুব কি কঠিন লাগছে, বিরক্ত হচ্ছ? আমি তো প্রথমেই বলেছি যে একটু অ্যাডভান্স লেভেলের ব্যাপার, এখানে আসলে খুব ফানি আর খুব ব্যাপার এরকম না, একটু সিরিয়াস হওয়ার মুহূর্ত এসেছে। কারণ 1 থেকে 16 পর্যন্ত আমরা তো অনেক ফানি অনেক ছোট ছোট গ্রামাটিক্যাল ফ্যাক্ট দেখেছি, সেটাকে প্রপারলি কিভাবে ইউটিলাইজ করব সেটি দেখার সময় এসেছে। সো কষ্ট মনে হলেও এটাকে গ্রহণ করতে হবে, কারণ এটাই হচ্ছে তোমার মূল উদ্দেশ্য, এখানে পৌঁছাই তোমার মূল উদ্দেশ্য। ওকে, তাহলে এবার আমরা দেখব একটা পারফেক্ট প্যারাগ্রাফের ভিতরে যে যে গুণাবলীগুলো থাকা আবশ্যক। আচ্ছা, একটা পারফেক্ট প্যারাগ্রাফের গুণাবলী তো আমরা দেখবই, তার আগে আরেকটা জিনিস একটু দেখিয়ে দিয়ে ওইখানে নিয়ে যাই তোমাদের। সেটা হলো যে ওই যে বললাম টপিক সেন্টেন্স, তারপরে হচ্ছে বডি বা সাপোর্টিং সেন্টেন্স, কনক্লুডিং সেন্টেন্স, আসলে এখানে কয়েকটা প্রশ্ন করলেই তুমি সেইটাকে টপিক সেন্টেন্সে মূল জিনিসটা পেয়ে যাবে। অর্থাৎ এই প্রশ্ন করে তুমি যেটা পাচ্ছ সেটাই টপিক সেন্টেন্স, এই প্রশ্ন করে যেটা পাচ্ছ টপিক বা এটা হচ্ছে টপিক, আর এই প্রশ্নগুলো করে তুমি যে উত্তরগুলো ব্যবহার করছো সেগুলো মূলত সাপোর্টিং সেন্টেন্সের মধ্যে যাবে, আর এই দুটি প্রশ্ন করে যে উত্তরগুলো তুমি পাচ্ছ সেটা যাবে কনক্লুডিং সেন্টেন্সে। টপিক সেন্টেন্সে তোমরা এই 3টা প্রশ্ন করতে পারো টপিক সেন্টেন্সকে কেন্দ্র করে, বা এই প্রশ্ন করে যে কথাটি তুমি লিখবে প্যারাগ্রাফে সেটি টপিক সেন্টেন্স। হোয়াট, হোয়াই বা হোয়াট ফর, যেমন হোয়াট ইজ দ্য প্যারাগ্রাফ অ্যাবাউট, যে প্যারাগ্রাফটা কী সম্বন্ধে, অথবা হচ্ছে হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, গুরুত্ব, যেটা কেন আসলে গুরুত্বপূর্ণ, আর হোয়াট ফর ডু উই নিড ইট, যে আসলে আমরা কিসের জন্য এটা লেখা খুব প্রয়োজন, এটার প্রয়োজনীয়তাটা কি, লেখার উদ্দেশ্য বা বার্তাটা কি। আচ্ছা, এরপরে আমরা যদি বডির কথা বলি, সাপোর্টিং সেন্টেন্স, সেখানে আমরা হাউ দিয়ে প্রশ্ন করব, তখন এটা একটু বড় করে লেখার প্রসঙ্গ আসে, কিছু এক্সাম্পলস, কিছু ইফেক্ট, যেমন হাউ ক্যান আই এক্সপ্লেন মাই আইডিয়া, আমার আইডিয়াটা কীভাবে আমি বড় করতে পারি সেটা দেখাবো। হোয়াট এক্সাম্পল ক্যান আই গিভ, আমি কি প্রাসঙ্গিক একটা উদাহরণ রাখতে পারি। হোয়াট হ্যাপেন্স ইফ উই ফলো অর ইগনোর ইট, যদি এটা আমরা করি, ওই যে দেখলাম যে ভ্যালু অফ টাইমে যারা সময়ের মূল্য দেয় তারা ভালো রেজাল্ট করে, আর যারা করে না, যারা এটা অস্বীকার করে, ইগনোর করে, তারা কি হয়, তারা পরিণামে কষ্ট ভোগ করে,
বুঝতে পেরেছো? এই ফলাফলগুলো দিতে হবে বডির মধ্যে। আর কনক্লুডিংয়ের ভিতরে দুটো প্রশ্ন আনসার আসতে পারে এবং সেখানে মূল উদ্দেশ্য থাকবে একটা বার্তা দেওয়া, একটা ফিনিশিং দেওয়া। মানে বাক্যটা পড়লেই যেন একজন মানুষ খুব প্রশান্তি অনুভব করে যে হ্যাঁ আমি কিছু একটা শেষ করলাম। এরকম হয় না যে আমিও যেমন ক্লাসের শেষে তোমাদের সুন্দর একটা বার্তা দিয়ে শেষ করি, এটা শুনলেই তোমাদের মনে হয় আজকের ক্লাসটা শেষ হয়ে গেল, তাই না? এরকম একটা ব্যাপার। সো হোয়াট লেসন ডু উই লার্ন, যে আমরা আসলে কোন শিক্ষাটা এখান থেকে নেব এই পুরো প্যারাগ্রাফ থেকে। হোয়াট ফাইনাল মেসেজ ডু আই ওয়ান্ট টু গিভ, অথবা আমি আসলে চূড়ান্ত বার্তা কি দিতে চাই। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে মূল বিষয়। সো এই হচ্ছে টপিক সেন্টেন্স টিবিসি, এর ভিতরে লুকিয়ে থাকা প্রশ্নগুলোর উত্তর। আচ্ছা, এবার আমরা দেখব পারফেক্ট প্যারাগ্রাফের ভিতরে যে গুণগুলো থাকা আবশ্যক। ওয়েল, পারফেক্ট প্যারাগ্রাফ, এই পারফেক্ট প্যারাগ্রাফের ভিতরে তিনটি বিষয় থাকবে। ওয়ান ক্লিয়ার আইডিয়া, একটা আইডিয়া, স্পষ্ট একটা আইডিয়াকে এমনভাবে বিকশিত করে দেওয়া যেন পাঠকের মনে আর কোনো প্রশ্ন না থাকে। আর লজিক্যাল অর্ডার, আমরা যা কিছু লিখব সাজাবো তার একটা চমৎকার অর্ডার থাকবে। সে অর্ডারগুলো আমি তোমাদেরকে একটু পরে দেখাবো। তিনটা ক্যাটাগরিতে অর্ডারগুলো আমি তুলে ধরবো লজিক্যাল, তোমার স্টেপ বাই স্টেপ। যেমন প্রথমটা তোমরা দেখতে পাচ্ছ, কোয়ালিটিজ অফ এ গুড প্যারাগ্রাফ, সেই গুড প্যারাগ্রাফের কোয়ালিটিগুলো দেখাবো। এরপর লজিক্যাল অর্ডারের ক্ষেত্রে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমাদের হচ্ছে কোয়ালিটিগুলো মেনটেন করতে হবে, অর্থাৎ কী ধরনের গ্রামাটিক্যাল ফ্যাক্টগুলো, নিয়মগুলো মানতে হবে। এর সঙ্গে লিঙ্কিং ওয়ার্ডের যে একটা ব্যাপার থাকবে সেটিও দেখাবো। এই তিনটা বিষয় আসবে। আর লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষাটা হতে হবে অত্যন্ত প্রাণবন্ত, কোনো রকম জড়তা রাখা যাবে না, সহজ সাদামাঠা, সিম্পল সেন্টেন্সে, কমপ্লেক্সে, কম্পাউন্ডে, মানে অনেকটা ওয়েভ, ঢেউ খেলবে। একই ধরনের বাক্য লিখে তুমি একঘেয়েমি নিয়ে আসবে না। আচ্ছা, প্রথমেই আমরা বলবো যে কোয়ালিটিজ অফ এ গুড প্যারাগ্রাফের নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে ইউনিটি, এক ভাব। মানে একটি বিষয়কে আমরা ফোকাস দেব, একটি বিষয়কে। কখনো আমরা ভ্যালু অফ টাইম শেখাতে যে রেজাল্টের গুরুত্ব বা শিক্ষার্থীরা রেজাল্ট করলে জীবনে কি পাবে এইটাতে আমরা যাব না, বরং ভ্যালু অফ টাইমকে হাইলাইট করতে যে যদি শিক্ষার্থীদেরকে নিয়ে আসতে হয় নিয়ে আসবো, পড়াশোনার রেজাল্টের কথা নিয়ে আসতে হয় নিয়ে আসবো, বাট আমি মূল জায়গা একক যে ইউনিটি সেখান থেকে আমি অন্যদিকে যাব না। কোহেরেন্স, বাক্যের সংযোগ, একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্যের যে একটা সম্পৃক্ততা, যেন কখনো পাঠক পড়ে মনে না হয় বা মনে না করে এরপরে এই বাক্যটা কেন দিল। বাক্যটা অনেকটা হবে চেনের মতো, হ্যাঁ, গলায় যেমন মালা থাকলে চেন হয়, লাইক দিস। এরপরে হলো অর্ডার থাকবে, মানে একটা ভাবের ক্রম থাকবে। তুমি একটা আলোচনা শুরু করেছো, তাহলে সকাল মর্নিং, এরপর হচ্ছে নুন দুপুর, এরপর আফটারনুন, তারপরে হচ্ছে ডাস্ক, তারপরে হচ্ছে নাইট। এই যে সময়েরও যে ঘটনাটা, মানে আলোচনাগুলো এরকম হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড, মানে মানুষ পড়লেই যেন সুন্দর একটা সিকোয়েন্স খুঁজে পায়। সো এই অর্ডারগুলো মেনটেন করতে হবে। সো ক্ল্যারিটি, স্বচ্ছতা, যা লিখছো পড়ে যেন বোঝা যায় তুমি কোন জিনিসটাকে হাইলাইট করছো এবং সেটা স্পষ্ট হলো। অস্পষ্টভাবে লেখার কোনো দরকার নেই। পাঠক তথা যিনি পরীক্ষক তোমার লেখা মূল্যায়ন করবেন উনি খুবই বিরক্ত বোধ করবেন। কনসাইসনেস, সংক্ষিপ্ততা, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। প্যারাগ্রাফ লিখতে বললে আমরা অনেকেই ওয়ার্ডের কথা ভুলে যাই। আমি প্রথমে ওয়ার্ডের কথাগুলো শিখিয়েছি তোমাদের, যে ওয়ার্ড লিমিটটা কেমন হবে। অনেক বড় লেখার থেকে যা লিখেছো সব কিছু মেনটেন করে যদি লেখো, কনসাইস এই তোমার নেসটা যদি ধরে রাখো, সংক্ষিপ্ততা, তাহলে একজন পাঠকের কথা বলি বা একজন পরীক্ষক কথা বলি, তোমার প্যারাগ্রাফ পড়ে মুগ্ধ হবেন। আর এর সাথে প্রাসঙ্গিক আমরা বাস্তব এক্সাম্পল নিয়ে আসবো। এমন কোনো এক্সাম্পল নিয়ে আসবো না যে এক্সাম্পলের ঘটনা আমরা জানি না, যেটা ওই প্যারাগ্রাফের সঙ্গে একেবারে যায় না। সো কোয়ালিটিজ অফ এ গুড প্যারাগ্রাফ, আমার মনে হয় এই 6টি বিষয় তোমরা মাথাতে স্থায়ীভাবে ঢুকিয়ে রাখবে, লিখতে গেলে এগুলোর প্রয়োগ করবে। কেমন? এরপরে আমরা একটু দেখি যে গ্রামাটিক্যাল কোন ফ্যাক্টগুলো আমরা আসলে কিভাবে ইউজ করতে পারি, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ কোয়ালিটি। ওকে, ল্যাঙ্গুয়েজ কোয়ালিটির প্রথম যেটি সেন্টেন্স ভ্যারাইটি। সব বাক্য যেন একই রকম না হয়, মানে ওই যে বললাম একঘেয়েমি না চলে আসে, সিম্পল সিম্পল অথবা কমপ্লেক্স কমপ্লেক্স বা কম্পাউন্ড কম্পাউন্ড এরকম না। তুমি সিম্পল বাক্য দিয়ে শুরু করো, মাঝে মাঝে কম্পাউন্ড ইউজ করো এবং কমপ্লেক্সকে যতটা কম পারো, এই জন্য আমি সবার শেষে দিয়েছি। সো সিম্পল হতে পারে, কম্পাউন্ড হতে পারে এবং কমপ্লেক্স যতটা কম করা যায়। টেন্সের কনসিস্টেন্সি, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। পুরো প্যারাগ্রাফে যেন একই ধরনের টেন্স ব্যবহার করা হয়।
একই ধরনের মানে হলো এরকম যে যদি চিরন্তন সত্য বাক্য হয় সেটা তো প্রেজেন্ট টেন্সে হবে, কিন্তু ঘটনাটা পাস্ট টেন্সের মতো তখন পাস্ট টেন্সে আসতেই পারে। তবে মোস্ট অফ দ্য প্যারাগ্রাফস তোমার লেখা হয় প্রেজেন্ট টেন্সে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, প্রেজেন্ট পারফেক্ট থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে। এই ফ্লোটা ধরে রাখার চেষ্টা করো, মানে এই কখনো প্রেজেন্ট এবং কখনো আবার পাস্ট, কখনো আবার এরকম যেন না হয়, ঘটনাক্রমে আসতে পারে। যেমন আমরা প্রথম যে এক্সাম্পলটা দেখলাম দ্য ভ্যালু অফ টাইম, সেখানে কিন্তু ওই তোমার আলবার্ট আইনস্টাইন অথবা হচ্ছে আইজ্যাক নিউটন আবিষ্কার করেছিল, আমরা কিন্তু মেড দিয়েছিলাম, প্রসঙ্গক্রমে আসতে পারে, সমস্যা নেই। কিন্তু আমরা যখন প্যারাগ্রাফ লিখেছি তখন কিন্তু প্রেজেন্ট টেন্সের ফ্লোতে শুরু করেছিলাম। সো এই ফ্লোগুলো ধরে রাখো, আর যেখানে আমাকে পাস্ট টেন্সে বা ফিউচারে যেতেই হচ্ছে সেটা অন্য কথা, বাট মোস্ট অফ দ্য প্যারাগ্রাফস রাইটিং প্যাটার্ন উইল বি ইন প্রেজেন্ট টেন্স, রাইট? এরপর আসে অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে ভোকাবুলারি তোমরা শিখছো প্রথম থেকে, এই ভোকাবুলারি ব্যবহার করার সময় কিন্তু এই সব জায়গাতেই সহজ কিন্তু অর্থপূর্ণ শব্দ ব্যবহার করো। মানে কঠিন শব্দ আমি জানি, তাই আমি মনে করছি শব্দটা লিখে আমি শিক্ষককে চমকে দেব যে আমি দেখুন কত পড়াশোনা করি। এটি কখনো করতে যাবে না। কমিউনিকেশন স্কিল আমরা মুখে বলে প্রকাশ করি বা লিখে প্রকাশ করি, এখানে যত সহজে প্রকাশ করা যায় ততই ভালো। ঠিক আছে, তাহলে প্রশ্ন হলো যে কঠিন শব্দগুলো শিখে লাভ কি? লাভ হলো যখন তুমি কোনো ট্রান্সলেশন করতে যাবে, যখন কোনো কিছুর বঙ্গানুবাদ করতে যাবে ইংলিশ টু বেঙ্গলি, তখন মূলত ভোকাবুলারি বেশি প্রয়োগ ঘটে। আর লেখার ক্ষেত্রে সহজ সাদামাঠা একেবারে সিম্পল শব্দগুলো দিয়ে লেখার চেষ্টা করতে হয়, রাইট? ওকে, এটাকে বলা হয় চয়েস অফ ডিকশন, শব্দ চয়ন। এই শব্দ চয়নের জ্ঞানটা না থাকলে না খুব সমস্যা হয়। এটা হবে কিভাবে? প্র্যাকটিসের মাধ্যমে। সো হতাশ হবার কোনো কারণ নেই। অ্যাভয়েড রিপিটেশন, আমরা একই ধরনের শব্দ বারবার ব্যবহার করা থেকে বিরত থাকব। একই ধরনের শব্দের জন্য যদি আমরা কিছু বলতে চাই, লিখতে চাই, তাহলে সমার্থক শব্দ ইউজ করব। একই শব্দ কেন, ওই শব্দের পরিবর্তে আমরা সমার্থক শব্দ ইউজ করব। একই শব্দ বারবার ব্যবহার করলে এটার ভিতরে একটা বোরিং ভাব চলে আসে। আর সর্বশেষ কথা, সর্বশেষ বললেও এটা আসলে সর্বপ্রথমেই বলা উচিত, সেটি হলো নো গ্রামার মিস্টেক্স। অর্থাৎ আর্টিকেল খুবই ছোট সাইজ, এর আগে বলেছিলাম প্রেপোজিশন সাইজে ছোট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই জায়গাগুলোতে না খুব ফোকাস দিতে হয়। অনেক সময় দেখা একটা আর্টিকেল কারণে, দেখা যায় একটা আর্টিকেলের কারণে একটা ফ্রেজ নষ্ট হয়ে গেল, প্রিপোজিশনের কারণে অর্থের প্রবাহ, অর্থ পরিবর্তন হলো, আর সাবজেক্টের পরে সঠিক ভার্ব না বসালে তো পুরো বাক্যটাই ভেঙে শেষ হয়ে গেল, বিকজ ভার্ব ইজ কল দ্য হার্টবিট। তো যেহেতু বাক্যের হার্টবিট, তাহলে মৌলিক এই কয়েকটি জায়গায় তো ফোকাস দেব, পাশাপাশি আরও যেগুলো ব্যাপার আছে সেগুলো, তবে এই চারটি হচ্ছে মূল বিষয়, এগুলোতে খুব বেশি ফোকাস দেওয়া জরুরি, রাইট? আচ্ছা, এগুলো আমরা ঠিকঠাক রাখবো। এর সাথে আমরা কিছু লিঙ্কিং ওয়ার্ড মনে রাখবো, যেটা প্যারাগ্রাফ লেখার সময় অনেক ব্যবহার হয়। আমার মনে আছে আমি তোমাদের লিঙ্কিং ওয়ার্ডের একটা লিস্ট দিয়েছিলাম ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যেটা ব্যবহার হয়। একটু মনে করে দেখো, তোমরা অ্যাপ বা ওয়েবসাইটে সেটা পেয়ে যাবে। যারা ভর্তি হয়ে আছো তারা কিন্তু অ্যাপ বা ওয়েবসাইটে সেটা পেয়ে গেছো। ওইগুলো তোমাদের কাদের কাদের মুখস্থ আছে, করেছো, একটু আমাকে জানাও তো। সাথে এটাও জানাও তো, সাপোর্টিং নোট আমি যেগুলো দিচ্ছি চমৎকার করে কি বলে যে প্রিন্ট করে, দারুণ করে প্রিন্ট করে নিয়েছো বা নিচ্ছ কারা, একটু জানাও তো আমাকে দেখি। তো আরও কিছু লিঙ্কিং ওয়ার্ড, এবং এটা সংখ্যা খুব কম যেটা বারবারই ব্যবহার হয়। প্যারাগ্রাফে ভাবের প্রবাহ রাখতে লিঙ্কারের ব্যবহার অপরিহার্য। যেমন শুরুতে আমরা যখন এটা টপিক সেন্টেন্সের কাছাকাছি যখন বা টপিক সেন্টেন্স ইউজ করি, তখন টু বিগিন উইথ বা ফার্স্ট অফ অল বা ইনফ্যাক্ট, এগুলো কোনো কিছু যুক্ত করতে, যোগ করতে মোর ওভার, বিসাইডস, ফার্দার মোর। আর উদাহরণ দেওয়ার জন্য ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স ইত্যাদি। বিপরীত কোনো কিছুর ক্ষেত্রে আমরা ইউজ করি অন দ্য আদার হ্যান্ড, এই যে একটু আগে আমরা ব্যবহার করলাম। হাউএভার, ফলাফল প্রকাশের সময় আমরা দেয়ার ফর নিলাম, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি। সারাংশ শেষে আমরা শেষ করব ইন শর্ট, ইন কনক্লুশন, টু সাম আপ। দেখো, তোমার যদি এই জিনিসগুলো জানা না থাকে, তুমি যদি না জানো যে কোথায় কখন এটা ব্যবহার করতে হয়, তাহলে যেটা হবে যে তুমি লিখতে যে তোমার কলম থেমে যাবে, বা লিখবে তুমি নিজেই বুঝবে না যে তোমার ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। তো আত্মবিশ্বাসহীন একটা লেখা থেকে
ভালো কিছু প্রত্যাশা করা যায় না। এবং একটি আত্মবিশ্বাসহীন লেখা, একটি লাইন লেখা, সেটি আরও অনেকগুলো ভুলের কারণ হতে পারে। আর প্রতিটি লাইনের সাথে, প্রতিটি লেখার সাথে যদি আত্মবিশ্বাসের মিশ্রণ থাকে, তার পুরো লেখাটায় একটা মারাত্মক লেভেলের মানে ফিডব্যাক দেয়, ভালো একটা মার্কস পেতে সাহায্য করে। ওয়েল, তো মোটামুটি আলোচনা শেষের দিকে এসে আমি তোমাদেরকে একটা ইউনিভার্সাল স্যাম্পল দেখাবো। অর্থাৎ প্যারাগ্রাফের ক্ষেত্রে মোটামুটি এই দিতে হয়, এই দিয়ে লিখতে হয়। এরপর থেকে আজীবন যত বই খুলবে, যত পরীক্ষায় লিখবে, এই মেথডটা তোমরা ফলো করবে। আশা করি যারা ফ্রি হ্যান্ডে লিখতে পারে তারা যদি এই কৌশলগুলো অ্যাড করে লেখে, তাহলে অন্যান্যরা সাধারণত 10-এর ভিতরে হয়তো 6-7 পেয়ে যাবে। আর তুমি এই কৌশল, এই সংবিধানগুলো, আইনগুলো মেনে যদি লেখো, তাহলে 10-এর ভিতর 9, 9.5 পেয়ে যেতে পারো। এবং না পেলে তুমি পরীক্ষকের সাথে তুমি এটা নিয়ে কথা বলতে পারো, স্যার কেন আপনি আমাকে 10-এ 9 দিলেন, কেন আমি 10 পেলাম না, 9.5 পেলাম না। বাট তুমি যদি এই কোডিং, তুমি যে রুলসগুলো মেনটেন না করো, যেগুলো আজকে শেখালাম, তাহলে তুমি মার্কস কম পাবে। শিক্ষক তোমাকে দেখিয়ে দেবেন যে তুমি তো টপিক সেন্টেন্সই বোঝো না, তুমি তো জানো না টপিক সেন্টেন্সকে কিভাবে হাইলাইট করে বডি সেন্টেন্সগুলো লিখতে হয়, তুমি তো জানো না কনক্লুডিং সেন্টেন্সটা আসলে কেমন হওয়া উচিত, রাইট? সো আশা করি আজকের পর কোনো দ্বিধা থাকবে না। চলো আমরা ইউনিভার্সাল একটা স্যাম্পল দেখি। ওকে, সো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমরা ইউনিভার্সাল স্যাম্পল প্রথমে আমরা একটা টাইটেল তো দেবই যখন প্যারাগ্রাফ লিখবো। প্যারাগ্রাফের মাঝখানে হবে টাইটেল, যদি আমি শুরুতে দিয়ে রেখেছি। এরপর টপিক সেন্টেন্সের ভিতরে এই লিঙ্কারগুলোর ইউজ আসতে পারে। এরপর টপিক সেন্টেন্সকে হাইলাইট করে বডি সেন্টেন্স 1, 2, 3, 4-5টা সেন্টেন্স হতে পারে, সেখানে এই ধরনের এক্সাম্পল, উদাহরণগুলো আসতে পারে, হ্যাঁ, তুলনামূলক। এবং কনক্লুশন, যেটা উপসংহার, সেখানে এই ধরনের লিঙ্কারগুলো ব্যবহার করে আমরা শেষ করতে পারি। আশা করি এই ফরম্যাটটা খুব সুন্দর করে মাথায় রাখবে। এবার দেখে নিই, চলো যা আলোচনা করলাম। এরপর আমার প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে দুর্দান্ত প্র্যাকটিসের জায়গাটা আসলে কোথা থেকে প্র্যাকটিস করব। ওকে, তাহলে প্রথমে আমরা বইটা হাতে নিই। সবাই বইটা হাতে নাও, ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বইটা। ওকে, সো তোমরা চলে যাবে ট্রান্সলেশন B to E, মানে বেঙ্গলি টু ইংলিশ, চ্যাপ্টার হচ্ছে 8, চ্যাপ্টার 8-এ চলে আসো। ওকে, এই হচ্ছে চ্যাপ্টার 8, বের করে ফেলো। ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন, হাতে বইটা নাও। ট্রান্সলেশন B to E। কোনো কথা নেই, ক্লাসটি শেষ করেই একেবারেই অল্প সময়ের ভেতরে প্র্যাকটিসে বসে যাবে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ। এখানে যে কথাটি বলা আছে, একজন দক্ষ অনুবাদককে বলা হয় ইংরেজি ভাষায় পারদর্শী ব্যক্তি। যে কথা আমি এর আগেও বলেছি, অনুবাদে দক্ষ হলে, ট্রান্সলেশনে দক্ষ হলে পুরো ইংরেজিই তার দখলে আসে। আর এখানে দক্ষ হতে পারলে ফ্রি হ্যান্ড রাইটিং বলি অথবা স্পিকিং বলি, তাকে আর জীবনে কোনো কোর্স করতে হয় না। ওকে, সো প্র্যাকটিসে চলে যাবে তোমরা। রিয়েল ট্রান্সলেশন যেগুলো আছে, এই রিয়েল ট্রান্সলেশনে 1 থেকে শুরু হয়েছে। সময় ব্যবস্থাপনা, তার মানে সময় আমার মূল হলো টপিক। হ্যাঁ, এইভাবে করে ছোট ছোট প্যারাগ্রাফ দেওয়া হয়েছে এবং তোমাদের কাজ হচ্ছে মিলিয়ে সুন্দর করে প্রতিটা লাইন একটু পড়া। হ্যাঁ, টপিক সেন্টেন্স, সবশেষেটা হচ্ছে কনক্লুডিং ইত্যাদি, এইভাবে করে ছোট। এবং এখানে যে বিষয়টা পূর্ণতা আসবে, ব্রেকডাউন পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে অনেক সময় বোঝা যায় না কোনটুকুর ইংরেজি কোনটুকু। আমি ব্রেকডাউন পদ্ধতিতে দেখো কত চমৎকার করে দিয়েছি। এই যে দ্য হ্যাবিট অফ টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনার অভ্যাস, ইজ অ্যান ইম্পর্টেন্ট স্কিল, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা ইন আওয়ার লাইফস, আমাদের জীবনে। কত সুন্দর করে ভেঙে প্রতিটা বাক্য, যত বাক্য আছে সবগুলোকে ভেঙে আলাদা করে দিয়েছি। সো তোমার কাজ হচ্ছে ক্লাসটি শেষ করেই একেবারে প্রথম থেকে নাম্বার 1 থেকে শুরু করে 1 শেষ হলো আবার 2, ঠিক আছে? বাংলাটা পড়লে তার ইংরেজি কি একবার দুবার দেখে নিলে, তারপরে আবার সেন্টেন্সটা ভেঙে দেখো যে আসলে কোনটুকুর বাংলার, কোনটুকু ইংরেজি, ইংরেজির কোনটুকু বাংলা, ঠিক আছে? একবারে প্রেশার নিয়ে পড়তে হবে না। ব্যাপারটা এরকম যে উপন্যাসের মতো করে পড়া শুরু করবে। হ্যাঁ, জাস্ট পড়তে থাকো এবং এটা পড়বে 10 বার। এই যে এটা 3 নাম্বার শুরু হলো, এখানে যতগুলো আছে সবগুলো এই যে ব্রেকডাউন, হ্যাঁ, রিয়েল এটা ট্রান্সলেশন শুরু হলো, আমি এরপরে আবার ব্রেকডাউন, এভাবে যতগুলো আছে সবগুলো পড়ে ফেলবো। এবং পড়ার সংখ্যা হবে কতবার? 10 বার। পড়বো কিভাবে? উপন্যাসের মতো করে, এত প্রেশার দিয়ে নয় যে বুঝলাম না কেন, আরে বাপরে কি হলো।
শুরুতে এরকমই হবে। এইভাবে পড়া চালিয়ে যাও, আশা করি অনেক মজা পাবে, বিশেষ করে এই লেসনটায়। সবশেষে আরেকবার জানতে চাই, তোমরা কি সত্যিই আজকে বোরিং ফিল করেছ কি না? যদি বোরিং ফিল করেও থাকো, আমি তোমাদের কাছে স্পষ্ট করে বলতে চাই, শেখার ক্ষেত্রে সবটাই একেবারে তুলতুলে নরম, ডিমের কুসুমের মতো একেবারেই নরম হবে, এত সহজ হবে এরকম ভাবার কোনো কারণ নেই। আঁকাবাঁকা বন্ধুর পথ থাকবেই, শেখার ক্ষেত্রে কিছু সহজ, কিছু কঠিন, এই মিলেই তো পূর্ণতা। আমি আমার জীবনে দীর্ঘ সময় ধরে আমি এগুলো শিখেছি, বুঝেছি। আজকে যখন তুমি মাত্র কয়েকদিনের জার্নিতে শিখছো, তখন মাঝে মাঝে মনে হচ্ছে সত্যিই তো বড় কঠিন, বড্ড ফেসে গেছি। হ্যাঁ, এমন কি মনে করছো নাকি? তো তাহলে আমাদের যেটি বলা থাকবে, এই প্র্যাকটিসটা আমাদের চলতে থাকবে। পড়াশোনা চালিয়ে যাও, পড়াশোনা চলতে থাকুক। ইনশাআল্লাহ নেক্সটের দিনে তো নতুন কিছু অবশ্যই আসবে ইনশাআল্লাহ। নতুন ক্লাস মানেই নতুন কিছু। তবে আর ক্লাসের সংখ্যা খুব বেশি নেই, মাত্র 3টা ক্লাস, 18, 19 এবং 20। একটু না হয় কষ্ট পেয়েছ, একটু না হয় বোরিং হয়েছ, হোক না, সমস্যা কি? আলহামদুলিল্লাহ, তোমরা যে বলছো একদমই হয়নি, আলহামদুলিল্লাহ। দেখো, লেগে থাকতে সবাই পারে না। একটা সময় তোমাদের ঠিক ঠিক মনে হবে যে কতটা ইনফরমেটিভ ছিল এই আয়োজনটা, কতটা সমৃদ্ধ করেছে তোমাদের নিজেদেরকে। আমি তোমাদের আঁকাবাঁকা বন্ধুর একটা পথ থেকে মসৃণ পথে তুলে নিয়ে আসলাম। আমি বোঝানোর চেষ্টা করেছি যে ফ্রি হ্যান্ড রাইটিং জিনিসটা কি, কীভাবে এই জার্নিতে তোমাকে সাগর পাড়ি দিতে হবে। আশা করি সামনের দিনগুলোতে আর কাউকে লাগবে না আমার মতো আর কোনো রফিক স্যারকে। ইনশাল্লাহ তোমরা সামনে এগিয়ে যেতে পারবে। আর আমার এই আয়োজন যদি তোমাদের হৃদয়ে দাগ কেটে থাকে, তাহলে আমি বিশ্বাস করি কোনো না কোনো দিন কৃতজ্ঞ চিত্তে আমার জন্য তোমরা দোয়া করবে। এটাই শুধু প্রত্যাশা থাকে সবসময়, সব আয়োজনেই। তাহলে আলহামদুলিল্লাহ, যে কথাটি লেখে আমরা খুব বেশি তৃপ্তি বোধ করতে চাই, এবং সেটি হচ্ছে কি, ইয়াস আলহামদুলিল্লাহ, কি লিখবো আমরা? রাইট, আমরা লিখবো হচ্ছে যে 017 ইজ ইকুয়াল টু হচ্ছে ডান। শুক্রিয়া, মাশাআল্লাহ। প্রতিটা ক্লাস যারা করেছো, মানে 1 থেকে শুরু করে 17 পর্যন্ত প্রতিটা ক্লাসেই ছিলে লাইভে, এবং ডেফিনেটলি শেষ পর্যন্তও থাকতে চাও ইনশাআল্লাহ। এই যাদের নিয়ত, তারা একটু কমেন্টে লেখো। আমার প্রিয় শিক্ষার্থী, আমার প্রিয় কৃতজ্ঞ শিক্ষার্থীরা, তোমাদের কমেন্টের দিকে নজর রেখে শেষ করছে আজকের আয়োজন। আর হ্যাঁ, ভুলে যেও না, আজকে শনিবার, ঠিক আগামীকাল রবিবার ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, রাত্রি 9:15 আবারও হাজির হয়ে যাব। তাহলে শেষ করছি আজকের আয়োজনটি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো, যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।